হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইতিহাসের একটা কনসেপশন দিতে শুরু করছি। ইতিহাসের এরপর থেকে ধারাবাহিক ক্লাস এসবে আমার কাছ থেকে। যারা দেখো, কম্পিটিশন পরীক্ষার একটা অঙ্ক যেমন গুরুত্বপূর্ণ, অঙ্ক প্রতিদিন করতে হয় 1 ঘন্টা করে, তেমনি ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস পড়া অ্যাকচুয়াল ক্লাস 6 থেকে শুরু হয়। আসল ইতিহাসটা 6, 7, 8 ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট। তো ইতিহাস 6 থেকে শুরু হয়। 6-এর ইতিহাস পড়তেও তোমাকে 7-এর আর 8-এর, এই 3টা ইতিহাস খুব ইম্পর্টেন্ট বর্তমান যুগে। 9, 10-এর ইতিহাসটা কম্পিটিশন পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। 9-এ তো বিদেশের ইতিহাস, ফ্রান্সের, এলা কম্পিটিশন পরীক্ষায় খুব কম পড়ে। কনসেপশন সব মিলেই থাকবে, টোটাল কনসেপশন থাকবে, কোনো ক্লাস হবে না। আমি একটা ইতিহাস একটা সুতার মতন, একটা মালার মতন তোমাকে আগে সেটিং আনতে হবে, একটা মালার মতন। দেখো, পুরানো ইতিহাস যেটা, তুমি কোনখান থেকে ইতিহাস পড়িছো? পৃথিবী সৃষ্টি হয়েছে কয়েক বিলিয়ন বছর আগে, 450 বিলিয়ন বছর আগে, প্রায় লাখ লাখ কোটি কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে সূর্য থেকে। তো সেদিন থেকে ইতিহাস হয়েছে, কিন্তু তার আগে মানুষই সৃষ্টি হয়নি। মানুষ আগে সরীসৃপ ছিল। সেই ইতিহাসগুলো আমরা জীবন বিজ্ঞানে পড়ি, অভিব্যক্তি চ্যাপ্টারে। আমরা পড়ছি মোটামুটি একটা সভ্যতা, প্রাচীন সভ্যতা থেকে, আদিম যুগ থেকে ইতিহাসটা পড়েছি। মানুষ হওয়ার পর থেকে আমরা মানুষের ইতিহাসটা পড়েছি। মানুষ কি করে হলেও সেই ইতিহাসটা আমরা জীবন বিজ্ঞানে পড়ি। যোগসূত্র তোমাকে ধারাবাহিক জানতে হবে, ওইটাও জানতে হবে, ওইটাকে অভিব্যক্তি, ওটা ইভলিউশন, কি করে মানুষ হইলেও প্রথমে। তারপরে মানুষ হওয়ার পর মানুষের জীবনযাত্রাটাকে নিয়ে আমরা হিস্ট্রি বলি যে সাবজেক্টটা, সেইটাকে পড়ি। আর মডার্ন হিস্ট্রি মানে যেটা রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, হ্যান ত্যান, সেটাকে আবার পল সায়েন্স, ওইটাকে আমরা ইতিহাসের মানে ওটাকে ফলা ভাবি, ইতিহাস সৃষ্টি করে যাই। যেটা লোকসভা আছে, রাজ্যসভা আছে, পঞ্চবার্ষিকী মানে বিভিন্ন ধরনের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন ধরনের ল, এইগুলাকে আমরা পল সায়েন্স বলি। এটা ইতিহাসের শুরু, ইতিহাস শুরু করে যায় এটা। দেখো, মুঘল যুগের পল সায়েন্স কোনটা ছিল? আকবরটাই। ধরো আজকে তুমি চলে যাও 1556-তে, 1556 সালে। ধরো তুমি ওইখানে এখনো 1556 সাল, আজকের দিনটা। তাহলে বলো, আজকের তখনকার পল সায়েন্স কিন্তু আকবরটাই, তখনকার ইতিহাস ছিল তার আগেরটা। বোঝার চেষ্টা করো। আজকে আমি 2025-26 নরেন্দ্র মোদীর যুগে বাস করছি, তাহলে নরেন্দ্র মোদীর যে সময়কাল, শাসনকাল এখন যেটা চলছে মার্কেটে, এটা এখন পল সায়েন্স। আর তার আগেরটা ইতিহাস। ভারত স্বাধীন হওয়া তক জেনারেলি আমরা ইতিহাস পড়ি। ইতিহাসটা আস্তে আস্তে বাড়িবে, আরও 500 বছর পর এই প্রধানমন্ত্রী শাসনকাল গেলেও ইতিহাসে চলে আসবে। তখন আস্তে আস্তে মুঘল যুগ, সুলতানি যুগ, এগুলো কমে বুঝে যাবে। তো এখন আমরা মোটামুটি 6-এ প্রাচীন যুগটা পড়ি আমাদের সিলেবাসে পশ্চিমবঙ্গে। 7-এ পড়ি মোটামুটি সুলতানি যুগ, মুঘল যুগ, এই পোর্শনটা, কিছুটা বিজয়নগর, কিছুটা ভক্তিবাদ, সুফিবাদ, এইটা পড়ি। এইটা পুরো আসল ইতিহাসটা পড়ি। আসল ইতিহাস যদি বলো কোন ক্লাসে আসে, এইটি আসল ইতিহাসটা আছে, সলিড নলেজ। ওইটা থেকেই তুমি কম্পিটিশন পরীক্ষা অনেক প্রশ্ন পড়বে। ক্লাস 8-এর ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তাহলে জীবনবিজ্ঞানে আমরা কোনটা পড়ছি? মানুষ কি করে সৃষ্টি হলেও, ওই চ্যাপ্টারটা না ওই ব্যক্তি। জীবনবিজ্ঞানে ইতিহাস আছে, কিছুটা ইতিহাস একদম পাস্টের ইতিহাসটা আমরা জীবনবিজ্ঞানে ফেলে দিই। মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে মূলত আমরা ভারতবাসী, তো আমরা ভারতের হিসাবে পড়ছি। এখন বিদেশি ইতিহাসটা আমরা 9-এ পড়িলি একটু, ওইটাও ভারতের সাথে অ্যাটাচমেন্ট আছে। ভারত বুঝতে গেলে ওইটাও জানতে হবে তোমাকে। ভারত প্রকৃতপক্ষে বুঝাই যাবে না ভারতের ইংরেজি শাসনকালটা, যদি তুমি বিদেশি হিস্ট্রিটা না বুঝো। টোটাল হিস্ট্রিটাকে একটা মালার মতন সাজাইতে হবে। তথ্য, ছোট ছোট তথ্য পরে এটাতে গাঁথবে। আগে তুমি ধারাবাহিক ঘটনাটা মুখে বলতে হবে 10 মিনিটের মধ্যে গোটা ইতিহাসটা। দেখো, আমি সেরকমভাবে বলছি। আদিম যুগে মানুষ প্রথমে পশু শিকার করত, খাদ্য সংগ্রহ করতো, খাদ্য বানাতেই পারত না, পশু শিকার করতো, ফলমূল খাইতো, পাতা খাইতো, প্রাচীন প্রস্তর যুগে। তারপর আস্তে আস্তে মানুষ শস্য উৎপাদন করতে শিখল, পশু শিকার করতে শিখল, দলবদ্ধভাবে বসবাস করতে শিখলো, সমাজ গড়ে তুলল। তারপরে আস্তে আস্তে মানুষের মধ্যে ধর্ম এলো। শিক্ষা দীক্ষা বলতে তখন মানে শোনো, বরাবরই মানুষ খাবার জন্য শিখে, তো তখন পশু শিকার করতো, ওইটাই শিক্ষা। তখনকার যুগে শিকার করতে শেখানোটাই শিক্ষা ছিল, সাঁতার জানার শিক্ষা ছিল, দৌড়াটা শিক্ষা ছিল, ওইলাই কাজে লাগতো বাস্তব জীবনে। একটা সাপকে কী করে মারিব সেটাও তো শিক্ষা। বেঁচে থাকার জন্য শিক্ষা, খাওয়ার জন্য শিক্ষা। এখন শুধু সাপ মারতে পারলে খাইতে পাবে না তুমি বর্তমান যুগে। এখন ওই জন্য তোমাকে কম্পিউটার শিখতে হয়েছে, তোমাকে ইতিহাস শিখতে হয়েছে, ভূগোল শিখতে হয়েছে, অঙ্ক শিখতে হয়েছে, তবে তুমি বেঁচে থাকবে। সব কাজ এখন মডার্ন কাজ চলছে, ফলে এইগুলো এখন শিক্ষা। প্রাচীনকালের শিক্ষা অন্য ছিল। আজকে আমরা শিক্ষিত হয়েছি এটা ভাইব না। তখনকার দিনের জন্য বেঁচে থাকার জন্য বা
খাওয়ার জন্য বা রোজগার করার জন্য যে শিখুক এটা কী করে গাছের কোটর বানাইতে হয়, এটাই শিক্ষা। এখনকার যুগে বড় বড় বিল্ডিং তো ইঞ্জিনিয়ার দরকার, তো তখনকার দিনে গাছের কোটরটাকে তো কাটতে হবে, সেইটা শিক্ষা ছিল, ওইলাই শিক্ষা, ওইলাই ইঞ্জিনিয়ার তখনকার। আমরা ভাবি যে আমরা এখন, তখন শিক্ষা ছিলই নাই প্রাচীন যুগে, আরে ওইটাই শিক্ষা ছিল, ওইটাই শিক্ষা তখন। মাছ ধরাটাই শিক্ষা। কেউ মাছ ধরতো তো মানুষ আর বেশি ভাবতো না, একটা ছোটোখাটো জল না পড়ে, রোদ না দিয়ে এমনি গাছের কোটর, পাহাড়ের গুহা, এলাতে পাহাড়ের গুহাটাকে সুন্দর করে কাটা, সাজা, পাহাড়ের গুহাটাকে মোলায়েম করা, সাজানো গুছানো, ওইটাই তখন 5 স্টার হোটেল। আজকের দিনে যেটা প্রয়োজন বাঁচে থাকতে গেলে সেইটা শিক্ষা, তখনকার দিনে যেটা প্রয়োজন ছিল সেটাই শিখাইতো। তাদের বাবা তাদের ছোটো ছেলেকে ওইলা শিখাইতো, ওইটাই শিক্ষা ছিল, ওই শিক্ষাটাই শিক্ষা তখনকার। কেউ ওইলাও আর কেউ ভালো পাইতো, কেউ মাছ ধরা ভালো পাইতো, কেউ হাঁড়ি তৈরি করতে ভালো পাইতো, এমনি করে জাতিভেদে আইলো। তার থেকে জনসংখ্যা বাড়িতে লাগলো দিনের পর দিন। তারপরে যারা একটু জ্ঞানীগুণী লোক সমাজের, তারাকে রাজা হিসাবে নির্বাচন করলে, এমনি করে বিভিন্ন জনপদ গড়ে উঠল। তারপর আমরা দেখেছি 400 সালগুলায় গুপ্ত যুগ ভারতবর্ষের। তখন তার আমি ভারতবর্ষ বলে কোনো তো দেশ ছিল না, তখন একটা জনগোষ্ঠী ছিল এই এলাকায় বাস করত, দক্ষিণ এশিয়াতে। তারা বিভিন্ন ধরনের সময় 450 বছরের গুপ্ত যুগ। আমাদের যেমন এই দিকটা তখন বাংলাদেশ ভাগ হয় নাই, তখন পাল যুগ, সেন যুগ চলেছে 700-800 সালগুলায়, 900 সালগুলোর ইতিহাসগুলায় পাল যুগ, সেন যুগ। দক্ষিণ ভারতে চোল চলেছে, পল্লব চলেছে, ঠিক আছে, চালুক্য চলেছে, এইসব চলেছে, পুষ্যপতি বংশ চলেছে। তারপরে তোমার আসে গেল সুলতানি যুগ। বড় এলাকা বলতে প্রথম সুলতানি যুগই শুরু হয়েছিল, যেটা 1206 সাল থেকে শুরু হয়েছিল। মনে রাখো, এই সালটা খুব ইম্পর্টেন্ট। 1206 সাল থেকে সুলতানি যুগ শুরু হয়েছে, সুলতানি যুগ চলেছে 1526। এই মালাটা তুমি গাঁথো আগে। তার আগে বললাম তো গুপ্ত যুগ, মৌর্য যুগ, অশোক, সমুদ্রগুপ্ত, এলা এখন বেশি পড়িতে হোক না, এলা আস্তে আস্তে কেটে যাবে, কারণ মডার্ন ইতিহাস বাড়ছে। সুলতানি যুগটা তুমি একটু জানি, সুলতানি যুগের বংশগুলো জানবে। দেখতো শৈল আমাদের কোড আছে দাস বংশ, 1206 থেকে মোটামুটি দাস বংশ যেটা আছে সেটা 1206 থেকে 1290। তারপর খলজি বংশ 1290 থেকে 1320। 1320 পর 1414 তক চলেছে তুঘলক অনেকদিন চলেছে। যদি বল সুলতানি যুগের কোন বংশটা সব থেকে বেশি দিন চলেছে, তুঘলক বংশ। এটাও প্রশ্ন পড়ে জেনারেল নলেজ, ঠিক আছে। 1320 থেকে 1414 সৈয়দ বংশ চলেছে, 1414 থেকে 1451। আর তারপরে লোদি, দেখতো শৈল কোড দিয়ে মিলে গেছে। এবারে এইখানের বিভিন্ন রাজা ছিল, আলাউদ্দিন খলজি ছিল, মোহাম্মদ বিন তুগলক ছিল, ফিরোজ শাহ তুগলক ছিল, সুলতানি রাজিয়া ছিল। এই সময় ভক্তিবাদ সুফিবাদ আন্দোলনও চলেছে। সুলতানি যুগের শেষের দিকটাতে 1200 থেকে 1500 সালটা ভক্তিবাদ সুফিবাদ চলেছে। সুলতানি যুগেরই একটা পার্ট ভক্তিবাদ সুফিবাদ। শোনো, ধর্ম দিয়ে মানুষের যে ক্রাইমটা দূর করা যায়, পুলিশ প্রশাসন দিয়ে তো ক্রাইম দূর হয় না। আমাদের এখানে 12 লাখ লোক আছে, একটা থানা আছে 12 লাখ লোকের আন্ডারে, তো একটা থানায় 12টা পুলিশ থাকে। কী করে? ধর্ম, মানুষকে ধর্মের ভাবটা জোগাইতে হবে। মানুষ বুঝতে হবে যে খুন করা খারাপ, চুরি করা খারাপ, হিংসা করা খারাপ। কে বুঝায় এগুলো? ধর্ম। তাহলে ধর্মের সঠিক ধর্ম বুঝে গেলেই মানুষ ক্রাইম ভুলে যায়। আর তাও যে না ভুলে, তাদের জন্য পুলিশ প্রশাসন। তাও যে যারা না ভুলে, তারা ক্রাইম করিয়ে যায়, নেশা বটে তাদের জন্য পুলিশ প্রশাসন। ওরাকে ট্রিটমেন্ট করতে হবে। ওরাকে এখন দেখবি জেলে পুরে নেই কাউকে, সংশোধনাগার। ওদের যে মনের মধ্যে ভুলগুলো আছে সেগুলোকে সংশোধন করে দেয়, জেলে পুরে দেই, চেঞ্জ হয়ে যায়। তারপর আমাদের সমাজে ঘুরি বলে আমাদের মতনই মানুষ সবাই কোনো কারণে ভুল করে ফেলে কেউ, ঠিক আছে। আর যারা খুবই ভুল করিয়েছে, ক্রমাগত ভুল করিয়েছে, তারাকে ফাঁসি দেওয়া হয়, তারাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ওরা সংশোধন করেও টেকানো যাচ্ছে না, ঠিক আছে। তো এরকম করে তারপরে তখন 1526 সাল থেকে শুরু মুঘল। 1526 পানিপথের প্রথম যুদ্ধ পরে, তুমি ওই সালগুলো পরে, আগে কনসেপশন একটা সিনেমার মতন ঘটনাটাকে, গোটা ইতিহাসটাকে ভাবতে হবে। কোনো ক্লাস না, 6, 7, 8 সব একসাথে কনসেপশন। তারপরে মুঘল যুগ 1526 সাল থেকে একদম 1857 সাল তক সিপাহী বিদ্রোহ তক। ইংরেজ ঢুকে গেছে, 1600 সালে ইংরেজ ঢুকে গেছে। এইখানে বাবার হইলে আবার জ্বর, সারিল ঔষধে। তো বাবর কিছুদিন করেছে 1526 থেকে 1530। তার হুমায়ুন দুটা স্টেপে ছিল, 1530 থেকে 1540। মাঝে শেরশাহ ঢুকেছিল, এটা মুঘল যুগে ছিল না। আফগান থেকে একজন বীর যোদ্ধা এসেছিল, সে কিন্তু অনেক কাজ করে গেছে ভালো। ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনি কিন্তু হুমায়ুনের সময়, হুমায়ুন একটু দুর্বল রাজা ছিল সেই সময়, প্রায় 15 বছর 1540 থেকে 1555 রাজত্ব করে গিয়েছে। ফির 1555 থেকে 1556 আবার হুমায়ুনের পর আকবর দীর্ঘ সময় রাজত্ব করেছে। 1556 থেকে 1605 থেকে তারপরে এই জাহাঙ্গীর আর শাহজাহান একটু স্থাপত্য শিল্প, ভাস্কর্য শিল্প, একটু গান শোনা, একটু নাচ দেখা, এইসব সেই সময় ইংরেজরাও ঢুকিয়েছে। বিদেশি শক্তি ঢুকিয়েছে সেই সময়। আরে বিদেশি শক্তি ঢুকিয়েছে
তার আগেও বিদেশি শক্তি ঢুকিয়েছে এই এলাকায়। এই এলাকাটা তো কোনো দেশ ছিল না, ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল না। আমরা বলছি দক্ষিণ পশ্চিম এশিয়ার যে ভারতটা এখন আছে সেই ভারতটা তখনকার অবস্থা। মুঘল যুগ বিরাট একত্রিত করেছিল, অনেকটা জায়গা একে একত্রিত করেছিল, পারে নাই। নিজ দিকে বিজয়নগর পারে নাই, মহারাষ্ট্র পারে নাই, শিবাজি সাধন আরে রাজপুতদের সঙ্গেও দীর্ঘকালীন আকবর বাবরদের যুদ্ধ চলেছে। পাঞ্জাবটাকে পারে নাই, বাংলা তাংলালা বৈশ্যত্ব স্বীকার করেছে। এদের এখানে নবাব দবাব ছিল ওইদিকে। এবারে কি মুঘল সম্রাট কি ডাইরেক্ট শাসন করতে আসতো? এখনকার যেমন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি করে, তখন নবাব দবাব এইসব দিয়ে, জমিদার জায়গিদার এইসব দিয়ে একটা অনেকটা জায়গাকে একত্রিত করেছিল। অনেক ছোট ছোট রাজ্য ছিল, প্রায় 50-60টা রাজ্য ছিল ছোট ছোট, এখানে দেশ কোনো ছিল না। তারাকে একত্রিত করে মুঘল সাম্রাজ্য একটা মোটামুটি সুলতানি যুগে একটা দেশের ভাব এসেছিল। তারপরে ইংরেজরা ঢুকল জাহাঙ্গীরের সময় 1600 সাল বলতে গেলে। তার আগে পর্তুগিজ ফ্রান্স এসে গেছে, তার আগে বিদেশি শক্তি ইউরোপ থেকে গাদা এসছে। এটা ইউরোপ মহাদেশ যদি আমি আঁকি, এটা যদি ইউরোপ মহাদেশ আঁকি, তো তখন পর্তুগিজ ফ্রান্স এইসব এখানে ছিল, এখানে এসেছে। 1498 সালে ভাস্কো দা গামা এসছে ভারতে, বার্থালোর মধ্যে এসছে। কিন্তু 1600 সালে টমাস র এসেছিল প্রথম জাহাঙ্গীরের দরবারে। জাহাঙ্গীর ওখানে তারপরে বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করল। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হইল। তারপরে যে মুঘল সম্রাট ছিল প্রথম বাহাদুর শাহ কিছুদিন ছিল, 1707 থেকে 1712। আর লাস্ট মুঘল সম্রাট খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় বাহাদুর শাহ। এইটা মোটামুটি 1857 সালের আগে তক ইনি ছিল। তারপরে ইনাকে মায়ানমারে পাঠিয়ে দেওয়া হয়, রেঙ্গুনে। তারপরে গোটাটাই ইংরেজ সরকার ডাইরেক্ট শাসন করত। এবার ইংরেজ সরকার কি ডাইরেক্ট কীভাবে শাসন করতে, দেখো ওদেরও একটা সিস্টেম ছিল। মুঘল সম্রাটের একটা সাম্রাজ্য, তারপরে নিজেরা আবার দক্ষিণ ভারতটা অনেকটা জয় করেছিল। পুরা এই আজকে ভারতের ম্যাপটা পুরাটা দখল করেছিল কারা? ইংরেজরা। এরাই ভারত দেশটা গঠনও করেছে বলতে গেলে। ইতিহাস লেখে শোষণ করেছে, তুমি বলতেও পারো শোষণ করেছে, আমি খুঁজা পাই না কি শোষণ করেছে। ঠিক আছে, তারা এবারে সিস্টেম করেছিল। দেখো 1757 সালে ওরা মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ পেয়েছিল। যে মুঘল সম্রাট বলেছিল 1757 সাল, তখন কিন্তু মুঘল সম্রাট আছে কেউ শাহ আলম ফা আলম এইসব আছে। তো তারা দেওয়ানি দিয়েছিল ইংরেজরাকে, যে এই এলাকাটা তোমরা দেখো, বাংলা দিকটা তোমরা দেখো। এইখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল এখানে। তখন এরা এখানে বাংলার গভর্নর ছিল লর্ড ক্লাইভ। বাংলার গভর্নর থেকে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর জেনারেল করলো ওয়ারেন হেস্টিং কী করলো, এই এলাকাটাকে যে বোম্বাইও ছিল, মাদ্রাজও ছিল ইংরেজ, এই এলাকাটাকে আস্তে আস্তে ওরা কী করলো, জমি জরিপ করলো। প্রথমে জমির কথা ভেবেছে। ওয়ারেন হেস্টিং যা কাজ করেছে 1 সালা 10 সালা 5 সালা জমিটাকে সংস্কার করেছে বাংলার। আর বাংলাকে এত সুন্দর করে দিয়েছে, ফলে গোটা ভারতবর্ষ অনুপ্রাণিত হয়েছে। ওদের বীর, ওদের যুদ্ধ, বিদেশ থেকে ওরা অনেক বীর, ওদের বিজ্ঞানে নবজাগরণে আগায়, শিক্ষায় আগায়, অ্যাডভান্স ওরা 500 বছর আগাই ছিল এই এলাকাটার থেকে। এটাকে ইন্ডিয়া বলা হয়েছে, যেটা আমি ইন্ডিয়াই বলছি এখনও। তখনও ইন্ডিয়া হয়নি, ইংরেজ শাসিত একটা এলাকা। মোটামুটি 19টা প্রায় দেশ ছিল সেই সময়, 19টা দেশ, রাজ্য বলবো না, 19টা দেশ ছিল আলাদা আলাদা। ফরাসিরাও কিছু কিছু জায়গা দখল করেছিল, পর্তুগিজরাও দখল করেছিল, কিন্তু ইংরেজরা সঙ্গে পারে না। ইংরেজরা বিরাট টেকনিক দিয়েছিল। শোনো, 1773 সালের পর ভারতের বাংলার গভর্নর জেনারেল, তারপরে আরও অনেক আইন দ্বারা, ওয়েলেসলি ডালহৌসি, আস্তে আস্তে বিভিন্ন আইন দ্বারা ভারতের আরও রাজ্যগুলো ইংরেজদের দখলে চলে এলো। তখন এই পদটাকে 1833 সাল, দেখো 1773 থেকে 1833 কাছে নয়, 60 বছর, একটা বংশ শেষ। সেই সময় লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং 1833 সালে ওকে করে দিল ভারতের গভর্নর জেনারেল। কী করে দিল? বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতটা অনেক দখল হয়েছে, তখন ভারতের গভর্নর জেনারেল করে দিল, ওই পদটাকে এক্সটেনশন করে দিল 1833 সাল। ফির 1833 সালের পর এইখানে তো ইংরেজরা ভারতের লোককে নিয়োগ করতো। ইংরেজদের তো আরও উপনিবেশ ছিল পৃথিবীতে গাদা। ইংরেজ কত লোক ছিল? কম লোক, খুব জোর 10,000 ইংরেজ এসেছিল। বাকি ভারতের লোককে দিয়েই ওরা ভারতকে শাসন করাইতো। পুলিশের চাকরি দিত ভারতের লোককে, বিভিন্ন ধরনের জমিদারের ট্যাক্স আদায় করতো ভারতের লোক, রোড নির্মাণ করতো ভারতের লোক, ভারতের লোকেই চাকরি করতো, যারা একটু পড়াশোনা জানতো, একটু জ্ঞান বুদ্ধি বেশি যাদের। তো পুলিশগুলো কিন্তু বিদ্রোহ করে, সিপাহী বিদ্রোহের পর থেকে ইংরেজ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনটা উঠাই, ইংরেজ থেকে ডাইরেক্ট ইংল্যান্ড থেকে শাসন করতো, একদম পার্লামেন্ট থেকে। তখন ভাইসরয় পদ হয়ে গেল। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিংয়ের পর দেখো এবারে তখন ভারতবর্ষ টামমোহন চলে এসছে 1830 সালে। আর ইংরেজরা যখন এসছে বিদেশে কেউ পড়তে যেত। রামমোহন, বিদ্যাসাগর এইসব আবির্ভাব হয়েছে 1800 সালগুলো। শিক্ষায় দীক্ষায় একটা স্কুল কলেজ নির্মাণ হয়েছে, মহিলারাও শিখছে। ইংরেজরা এই কাজগুলো করে গেছে। ম্যাকলে মিনিট, উডের ডেসপ্যাচ 54 সালে, 1854 সাল, 1878 সালে বিভিন্ন হয়েছে। তারা শিক্ষায় আরও মডার্ন শিক্ষাতে শিক্ষিত হয়েছে। জ্ঞান, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ম্যাপ সব শিখতে শুরু করেছে। আগে মানুষ ভারতবর্ষের আগে পুঁথিগত পড়াশোনা চলত,
যেটা মানুষ খাইতে পায় সেই বিদ্যালয় বললাম, অমনি বিদ্যা চলতো। অমনি বিদ্যা থেকে মডার্ন বিদ্যাতে আস্তে আস্তে আসছে, দেশটা মডার্ন করি। ইংরেজের আসার পর দ্রুত মডার্ন হয়েছে দেশটা। শিক্ষা এসেছে, শিক্ষার প্রকৃত আলো, নবজাগরণের প্রকৃত আলো। তার আগে ভূত প্রেত ডাইন যুগিন এইসব নিয়ে থাকতো, এখন অ্যাডভান্স হইতে শিখেছে। এটা ইংরেজদের বিরাট বড় অবদান, শিক্ষাটা না বিরাট বড় অবদান। মানে অবদান বলতে গেলে ইয়াদেরই অবদান, বাকি আর কারো অবদানই ছিল না। ইংরেজরা না এলে কী হইতো কে জানে। ঠিক আছে, তারপর আস্তে 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 এদের উপর কিছু লোকের যতই ভালো কাজ হোক দেশে, যতই খারাপ, কিছু লোকের রাগ তো থাকবে কি। তো রাগ যারা থাকতো তাদেরকে একই ছাতার তলে নিয়ে আসতে হবে। জমিদার সভা ছিল, প্রার্থনা সমাজ হয়েছিল 1857 সালে, সভা সমিতির যুগ ছিল ওই 1840 থেকে 1870-75 তক। তারপরে ভারত সভা নির্মাণ করেছিল। মানে ভারত সভা মানে ভারতের যারা ইংরেজদের উপর একটা বিরূপ মনোভাব, তারাকে এক ছাতার তলে নিয়ে এসেছিল সুরেন্দ্রনাথ বাড়ুজ্জা। ফির আস্তে আস্তে অক্টাভিয়ান হিউম, লর্ড ডাফরিন, ইয়াদের দ্বারা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 1850 সালে। এবার জাতীয় কংগ্রেসের সেই বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, মহামতি গোখলে, গান্ধীজিও, নেতাজি সুভাষও, জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, আজকে তুমি যেটা মানে আমার সংবিধান রচনা করেছে বি.আর. আম্বেদকর, এরা সবাই কংগ্রেসের লোক। তখন ইংরেজদের এবারে দেখো কংগ্রেসের সঙ্গে মারপিট হয় না, একদল চাইতো মারপিট করো ইংরেজদের সঙ্গে, বোমা ফাটাও, গুলি মারো, স্বাধীনতা ইংরেজদেরকে হাঁটাও এখান থেকে। আর একদল চাইতো না, ইংরেজরা গঠনমূলক অনেক কাজ করেছে, আরও কিছু গঠনমূলক কাজ করুক, দেশে একটা সিস্টেম আসুক। এমনি করে গান্ধীজি তারপরে দক্ষিণ আফ্রিকা থেকে আসছিল, অসহযোগ 1920, 1930 আইন অমান্য, 1942 ভারত ছাড়ো, এইসব আন্দোলন গান্ধীজি বিভিন্ন ধরনের অহিংস অসহযোগ আন্দোলন করেছে, ইংরেজদের সাথে মিলেমিশে থাকিয়ে আন্দোলনটা করেছে, বুঝাই 1935 সালে ইংরেজরা চলে যাবো ভাবে এখান থেকে। তার আগে এরা ভোট গঠন আর গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সব দেশে গণতন্ত্র হয়েছে। একটা ভোট, ইংরেজ দেশটা চলবে, ইংরেজরা চলে গেল, কাউকে দিয়ে গেল, তুমি চালাবে কী করে। অলরেডি এখানে হিন্দু মুসলিমের একটা টেনশন চলছিল। তখন সিআর ফর্মুলা করলে 1943 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী, উনি একটা ফর্মুলা দিলে যে যার যে দিকটাতে মুসলিম বেশি সেই দিকটা মুসলিম দেশ থাক, যেদিকে হিন্দু বেশি সেদিকে হিন্দু দেশ থাক। আজকে যেটা হিন্দু দেশ সেটা ভারত, আর মুসলিম আপামর মুসলিম, তাও যে হিন্দুর মাঝে যদি মুসলিম আছে তারা একটা যেতে বলেছিল। এমনি করে পাকিস্তান প্রস্তাব শুরু হয়েছিল, আর দুটা দেশ হয়েছিল। দেখো ইংরেজরাকে আমরা বলি, আমাদের ইতিহাস লেখা থাকে ইংরেজরা দেশটাকে ভাগ করে দিল। আরে ইংরেজরা আসার আগে 35-60টা দেশ ছিল এখানে। ইংরেজরা যে সময় এসেছিল 60-70টা দেশ ছিল, দুটা দেশ করে গেছে যাওয়ার সময়, এবং দেশের সংবিধান রচনা করে গেছে। আজকে আমরা বলছি বি.আর. আম্বেদকর সংবিধান লিখেছে, আরে সংবিধানের কোথায় কি লিখেছে সব তো কালেকশন করেছে। কানাডা থেকে কিছু নিয়েছে, নির্দেশমূলক নীতি নিয়েছে, আয়ারল্যান্ড থেকে, কানাডা থেকে কিছু নীতি নিয়েছে, আমেরিকা থেকে মৌলিক অধিকার, রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, সব ল বিদেশ থেকে। এবং এটা হেল্প কারা করেছে? মাউন্টব্যাটেন, বি.আর. আম্বেদকর, সব মাউন্টব্যাটেন আমরা যাবো চলে, তার আগে তোমরা দেশটা গঠন করো, একটা সিস্টেম আনো দেশে। ইংল্যান্ডে যেমন করে দেশ চলছে ভারতেও সেরকমভাবে দেশ চালাও। ভারতে ইংল্যান্ডের পার্লামেন্টটাকেই, ইংল্যান্ডে তার আগে অনেক 100 বছর আগে পার্লামেন্ট চালু হয়ে গেছে। ইংরেজরা যাবার মানে এমন নয় যে ইংরেজরাকে খেদিয়েছে মারে দিয়ে আইলে হয়তো, অমনি ভাবো না, ইতিহাসটা এরকম লয়। ইংরেজরাই ভারতের সংবিধান রচনা করেছে বি.আর. আম্বেদকরকে দিয়ে, কমিটি গঠন করে। মাউন্টব্যাটেন তখন ছিল লাস্ট ভাইসরয়। তারপরে ভারতের একজন লোককে, চক্রবর্তী রাজা গোপালাচারীকেই ভারতের ভাইসরয় বানাইছিল, আরও করে ভারতের গভর্নর জেনারেল হয়েছিল স্বাধীন ভারতে। তারপরে আস্তে আস্তে ভোট হইল, ভোটে প্রধানমন্ত্রী হইল। পাকিস্তানের দেশটা তো আলাদা ভোট হইল, আলী জিন্নাহ প্রধানমন্ত্রী হইল, আমাদের জওহরলাল নেহরু হইল। ঠিক আছে, তারপর আমাদের ওই ভাইসরয় গভর্নর জেনারেল পদে উঠায় রাষ্ট্রপতি গঠন হইল। এখন রাষ্ট্রপতি চলছে, এখনও প্রধানমন্ত্রী চলছে, 5 বছর পর ভোট হয়, যেটা আমরা এখন পল সায়েন্সে পড়ি। বেশিরভাগটা ওই সিস্টেমটা পল সায়েন্সে পড়ি। মানে বললাম তো, তীরের ফলা, যেটা ইতিহাস শুরু করে গিয়েছে সেটা পল সায়েন্স, যেটা ইতিহাস মানুষ সৃষ্টি কী করে হয়েছে, পৃথিবী সৃষ্টি কী করে, জীবন বিজ্ঞান, মাঝেরটা ইতিহাস রাখা আছে। আর এইভাবে এক সুরে যদি ইতিহাস পড়ো, তারপরে এবারে প্রপার পানিপথের প্রথম যুদ্ধ 93 সালে এই হয়েছে, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নির্মাণ করেছে। পরে 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 মূল মালাটাকে তোমাকে ইতিহাসে কনসেপশন, এটাকে কনসেপশন বলে। আর সেই মালাটাতে, সেই সুতাটাতে তুমি মালা গাইতেই থাকো, রোজ রোজ নতুন নতুন তথ্য ঢুকাইতে থাকো। আমরা নতুন নতুন তথ্য অনেক জানি, কিছু 100% ইতিহাস জানা মুশকিল, বুঝতেছো। কিন্তু তুমি আগে যদি সুতাটা না তৈরি করো, মূল সুতাটা তৈরি করতে হবে। এই সুতাটাতে এবার বিভিন্ন জিনিস গাইতে থাকো, কিছুটা ক্লাস 7, কিছুটা ক্লাস 8, কিছুটা ক্লাস 9। বিদেশের ইতিহাসও একদিন আলোচনা করবো খাপ ছাড়া। এইভাবে ইতিহাসটা হয়েছে, ঠিক আছে। 1885 সাল থেকে এইটার ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট। এইটার ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট কম্পিটিশন পরীক্ষার জন্য। সবাই এইভাবে ইতিহাস পড়বে। ক্লাস বিভিন্ন ক্লাসে বিভিন্ন থাকে। 7 ক্লাসে আমি মোটামুটি মুঘল যুগ, সুলতানি যুগটা একটু পড়িব, হ্যাঁ, একটু ভক্তিবাদ সুফিবাদ আন্দোলনটা পড়িব। মোটামুটি 7 ক্লাসের ইতিহাসটা ওই
মোটামুটি 1200, হ্যাঁ পাল সেন যুগ আছে কিছুটা 700 800 1200 1400 1500, মোটামুটি 1700 1800 সাল তক প্রায় ইতিহাসটা, 1700 সাল তক বলতে গেলে 7-এর ইতিহাসটা, 1700 সাল থেকে 1947 সাল তক এইটি আসল ইতিহাসটা, এইটি পাবে ইংরেজ শাসনকালটা পুরাটা। আর ওইখানেই তো আসল ঘটনা ঘটেছে, সব সব তো সৃষ্টি হয়েছে, তার আগে তো ডট ডট ছিল, তার আগে নতুন। হ্যাঁ শোনো, উন্নতি প্রতিদিন হয়েছে, আজকে যে সরকার আছে পরবর্তী সরকার আরো বেশি উন্নতি করবে, উন্নতি তো করতে বাধ্য। মানুষ আগে আগুনের ব্যবহারই জানতো না, সেদিন থেকে উন্নতি শুরু হয়েছে। তারপর মানুষ সিদ্ধ মাংস খেতে শিখেছে, তাহলে ডেভেলপমেন্ট ওইটাও সেই যুগে, ওইটাই ডেভেলপমেন্ট, ওইটাই মডার্ন। আজকে আমরা চাঁদে যাচ্ছি, আজকে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাচ্ছি, আজকে আরও মডার্ন। আগুনের ব্যবহার থেকে শুরু হয়েছে এই জয়যাত্রা, আজ চলছে। পরবর্তী শাসক আরও উন্নতি করবে, নেক্সট শাসক আরও উন্নতি করবে। একটা দেখবে আমাদের মেনে আগে ভালো ছিলাম, তখনকার দিনে সেই সময় ভালো ছিলাম, আজকের তুলনায় আগে ভালো কোনো মতেই ছিলাম না। আগেকার লোকের আলাদা, আগেকার লোক মরে যেত, 30 বছর গড়া হয়েছিল, কী করে আগেকার লোক ভালো ছিল, এখন ভালো আছি, ভবিষ্যতে আরও ভালো থাকবো, এটা মনে রাখবে। এখন অনেক ভালো আছি, ভবিষ্যতে আরও ভালো থাকবো, তবেই তো সভ্যতা উন্নত হবে। উন্নত হওয়াটাই স্বাভাবিক। মোবাইল আবিষ্কার হয়ে গেছে, আজকে আমি কর্ণাটকের সঙ্গে ডাইরেক্ট কথা বলতাম। ভাবো, তোমাকে কর্ণাটকে কোনো যেতে হলে কর্ণাটকে ট্রেনে যেতে হইতো, বাসে যেতে হতো, তার ট্রেন বাসও ছিল না তার আগে কর্ণাটকের সঙ্গে, কর্ণাটকটা বিচ্ছিন্ন জায়গায় ছিল একটা। ভাবো তুমি, এটা উন্নতি তো হয়েছেই, উন্নতি তো প্রত্যেকটা। আজকে যেটা শাসনকাল, আজকে যে সরকারে আছে, 30 সালের শেষ সরকার আরও বেশি উন্নতি করবে, 35 সালের সরকার আরও বেশি উন্নতি করবে। সরকার কি, মানুষ নিজেই উন্নতি করে, সরকার আগে তো সরকার ছিল না যখন আগুনের ব্যবহার করে। রাস্তাঘাট তো সব মানুষই করেছে, মানুষ যাতায়াতের জন্য মানুষ নিজেই রাস্তাঘাট করেছে। এখন সরকারের আন্ডারে সব আছে, তো এখন সরকার করে, তখন সরকারের আন্ডার ছিল না, মানুষরা নিজেরাই করত। উন্নতি মানুষ করেই নেবে, সরকার যেই থাকুক। ঠিক আছে, ওকে। ইতিহাস পড়ো, ইতিহাস পড়লে আরও জ্ঞান বাড়বে, প্রপার রাজনীতি শিখবে, ভারত প্রপার ধর্ম শিখবে, প্রপার সমাজ শিখবে। ইতিহাসেই সব কিছু শেখায়, ইতিহাসই প্রকৃত মানুষ তৈরি করে। ইতিহাসের থেকে ইন্টারেস্ট সাবজেক্ট আর পৃথিবীতে কিছু নেই। ওকে, ভালো থাকো সবাই।